চলবে চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় সভাপতি, আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই অঞ্চলের গৌরব এবং কৃতি সন্তান, জাতীয় নেতা জনাব আবু তাহের মোহাম্মদ মাসুদ, এই অঞ্চলের এই কৃতি সন্তান। আরেকজন জাতীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সর্বোচ্চ যে ফোরাম, তার এই অন্যতম সদস্য জনাব আব্দুর রব, মাননীয় জেলা আমির, শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম এবং আজকের উপস্থিত জাগ্রত বিবেক, বিজ্ঞ, সম্মানিত, শ্রদ্ধেয়, প্রিয় মনোহরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, সাথে ছিলেন একজন দেশি মানুষ, একজন শহীদ, একজন এক সময়ের ডাকসাইতে জাতীয় নেতা, বিশিষ্ট ইন্টেলেকচুয়াল শহীদ আব্দুল কাদের মোল্লা, যার শাহাদাতের পরে বাংলাদেশে নয় সারা দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই মনোহরগঞ্জ আপনাদের নাম শুনে বসে মনে হচ্ছিল আমরা যদি এরকম একটি মনোহর বাংলাদেশ পেতাম। দুর্ভাগ্য এই দেশের মানুষের জন্য। আমরা 200 বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, যার নাম ছিল পাকিস্তান। এই দেশ টিকেনি। 13 বছরের ব্যবধানে এই স্বাধীন দেশ আবার 2 ভাগে বিভক্ত হলো। এই ভূখণ্ডে আরেকটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে নতুন পতাকা সৃষ্টি করেছিল, নতুন ভূখণ্ড তৈরি হয়েছিল, নতুন দেশ তৈরি হয়েছিল, স্বাধীন হয়েছিলাম 1971-এর 16ই ডিসেম্বরে। কিন্তু আমরা স্বাধীনতার আমরা আবার লড়াই, সংগ্রাম, আন্দোলন, রক্ত, জীবনে দিতে হয়ে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন নতুন বাংলাদেশ করার সুযোগ তৈরি হয়েছে। আমাদের প্রতিবেশী একটি বড় রাষ্ট্র এদেশের মানুষের, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করতে চায় না। যারা এদেশকে লুটপাট করেছে, কি দুর্ভাগ্য দেশ! এই কেমন দেশ যে দেশের শাসন ক্ষমতায় যারা থাকে তারা হাজার কোটি টাকা মানুষের লুণ্ঠন করে। এই কেমন দেশ যে দেশে হেলিকপ্টার থেকে নিজ দেশের মানুষকে গুলি করে হত্যা করে। এই কেমন দেশ যে দেশে
নির্লজ্জভাবে ভোটার বিহীন দিন শেষে কাউকে নির্বাচিত না করে শাসন এবং শোষণ করে। এই কেমন দল, এই কেমন নেতৃত্ব, যেখানে কোনো কিছুই কেউ মানছেন না। দুর্নীতি, আত্মসাৎ, গুম, খুন, নৈরাজ্য, এই হচ্ছে বিদেশে বাংলাদেশের পরিচয়। এর জন্য কি দায়ী বাংলাদেশের মানুষ, সাধারণ লোক, কৃষক, শ্রমিক? এর জন্য কারা দায়ী? বাংলাদেশের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব। কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এক বড় ডেলিগেশন জামাত ইসলামীর অফিসে এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের একটি ছোট দেশ, ওয়ান স্টেট ওয়ান সিটি, তোমরা পৃথিবীর বুকে এত উন্নত হলে কি করে? তার অত্যন্ত বলিষ্ঠভাবে জবাব দিয়েছিল যে আমাদের জাতি দেশ সৌভাগ্যবান, আমরা এমন একটি নেতা পেয়েছিলাম যিনি ছিলেন সৎ এবং দেশপ্রেমিক। তার নাম ছিল লি কুইন। আর আমাদের দুর্ভাগ্য, ৭২-এর স্বাধীনতার পরে যারা এই দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন, তিনি নিজেই কয়েকদিনের মাথায় বক্তৃতা দিয়েছিলেন। আপনারা সকলে জানেন যে সব দুনিয়া পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। ঠিক কিনা? উনি বলেছিলেন, আমার ডানে চোর, আমার বায়ে চোর, আমার পিছনে চোর, আমার সামনে চোর। এক বক্তা তখন বলেছিলেন যে আপনি যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে কি দেখেন? তাহলে যদি চতুর্দিকে চোর হয়, এবং সেটা তার নেতারাই তিনি নিজেই বলেছিলেন, তাই না? তৎকালীন জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। ৭ কোটি মানুষের জন্য ৭.৫ কোটি কম্বল এসেছিল। আমারটা কোন? আরেকজন বক্তা জবাব দিয়েছিল, এই সকল কম্বল আপনার দলের লোকেরা খেয়ে ফেলেছে। তাদের পেট অপারেশন করা যদি হয় তাহলে এখনো পেটের ভিতরে কম্বল পাওয়া যাবে। আমরা সেই ৬ দফা, আমরা সেই সোনার বাংলা দেখেছিলাম। তার প্রতিক্রিয়ায় এই দেশে আবার এসেছিল সবুজ বাংলা, আবার এসেছিল ১৮ দফা। কিন্তু সেই ১৮ দফা আমাদের কি কোনো মুক্তি দিয়েছে? সেইটিও ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। ৫ টাকার চাল ১০ টাকা, বড় উৎপাদ। এর প্রতিক্রিয়ায় মানুষ আবার ক্ষমতার পরিবর্তন করেছিল এই দেশে। এরপরে আসলো নতুন বাংলার স্লোগান, আপনারা জানেন, ১৯ দফা। সেই ১৯ দফার নির্বাচন ছিল ১০টি হুন্ডা, ২০টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এগুলো শুনেছিলেন? সেই ১৯ দফা আমাদেরকে কোনো অধিকার ফেরত দিতে পারে। তাহলে ৬ দফার বাংলাদেশ, ১৮ দফার বাংলাদেশ,
19 দফার বাংলাদেশ, সোনার বাংলার স্লোগান, সবুজ বাংলার স্লোগানে নতুন বাংলার স্লোগান। এই 54 বর্গ কিলোমিটার 18 কোটি মানুষের এই গর্বিত বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারেনি। আমি জানি আজকে জুমার দিন, আমি লম্বা করব না। ইচ্ছা হয় 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য। ইতিহাস এই দেশের মানুষকে জানতে হবে, ইতিহাসের পরিক্রমায় আমাদের অবস্থান নির্ণীত হতে হবে। 5ই আগস্টের সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে ছাত্ররা, শিক্ষকেরা, মহিলারা, পুরুষেরা, শ্রমিকেরা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আলেম ওলামা, বুদ্ধিজীবী, শিক্ষক, শিশু, বৃদ্ধ মিলে আমরা 5ই আগস্টের নতুন স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলাম। তার লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ, তার লক্ষ্য ছিল জাতীয় ঐক্য, তার লক্ষ্য ছিল একটি সংস্কার, তার লক্ষ্য ছিল অতীতকে মুছে ফেলে একটি সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, নৈতিকতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু অল্প কিছুদিনের পরে আবার অসুরি সংকেত, আবার ঈশান কোণে আকাশে মেঘের গণকতা, আবার কালো আধার রাতের হাতছানি, আমার ষড়যন্ত্র, আমার আধিপত্যবাদ বিস্তারের সেরকম একটি দুঃসংবাদ। আমি পরিষ্কার বলে দিতে চাই, আবার সেই স্বৈরাচারের কাছে সাথে সমঝোতা করে ভারতের দিকে আবার মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার জন্য যে কোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণ রুখে দেবে। আমরা ভারতের বৈশ্যতা মানি না, আমরা আধিপত্যবাদ মানি না, আমরা ফ্যাসিবাদকে ফেরত আসতে দেব না। ইতিহাস বলে ফ্যাসিবাদ কখনো 2 বার আসতে পারে না। হিটলার, তারপরে হিটলার নেই, মুসলিমি, তারপরে মুসলিমি নেই। এই বাংলাদেশের ফ্যাসিবাদ আর কোনদিন ফেরত আসবেন না। আমি কি কারো নাম বলেছি? আপনারা বুঝতেছেন নাকি নাম বলবো? দরকার নাই। আমরা জামাত ইসলামী করি তো স্বাধীনতা রক্ষা করতে চাই। যদি বুঝে যান তাহলে আর বলার দরকার। আর যাদেরকে বলছি তারা বুঝতেছে কিনা তাহলে তো আর কোনো দরকারই নেই। যাদেরকে বুঝাচ্ছি আপনারা বুঝেন আর তারাও বুঝে। বাংলাদেশের প্রথম যিনি স্বৈরাচার তিনি এখন কোথায়? যে ভারতে, 2 নম্বর ভারতে, 3 নম্বর ভারতে। আর ছোট ছোট শিখি আপনি কালকে বলেছিলাম সকলে ভারত। তাহলে যারা এই দেশ শাসন করেছিল 15 বছর তাদের আসল দেশ কোনটা? আমাদের লোকেরা বিদেশে যায়, চাকরি করে, যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কোথায় ফিরে আসে? নিজ দেশে, বাংলাদেশে। এখন যারা 15 বছর এখানে ছিল মনে হয় যেন বিদেশের মতো এসে এই দেশে কাজ করছে। যখন সমস্যা হয়েছে তাহলে কোথায় চলে গেছে? কোথায়? নিজ দেশে। কোথায় গেছে? নিজ দেশে। এটার নাম কি? ভারত। কেউ বলে ইন্ডিয়া। ঠিক আছে না? অনেক সময় বাংলাদেশের লোক
ইংরেজি বুঝে, বাংলা কম বুঝে। আমরা যখন বলি যে বিশ্ববিদ্যালয়, কইটা কোন জায়গায়, যখন বলি ইউনিভার্সিটি, কইটা চিনছি। কি চিনে? ইউনিভার্সিটি চিনে, বিশ্ববিদ্যালয় চিনে না। তারা ভারত চিনা যারা, তাদের জন্য বলছেন এটার নাম ইন্ডিয়া। ভারত 71 সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। স্বাধীনতা যুদ্ধে তারা সাহায্য করেছিল নিজ মতলবে, নিজের সুবিধার জন্য। সেটা আজ প্রমাণিত। আজ 15 বছর যেমনি দুঃশাসনকে তারা প্রশ্রয় দিয়েছিল, আজকাল সেই চোর, ডাকাত, স্বৈরাচার, লুটেরা, তাদের সকলকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতকে এর জন্য জবাবদিহি করতে হবে। আমরা বিচার চাই। কার বিচার? যারা গণহত্যা করেছে। 3 বার গণহত্যা হয়েছে এই দেশে। এক হচ্ছে হাফিজি হুজুরদের, ওলামাদের যে সম্মেলন, সেখানে ছাত্রা চত্বরে। দ্বিতীয় গণহত্যা হয়েছে বিডিআরের প্রোগ্রামে। 3 নম্বর গণহত্যা হয়েছে 5ই আগস্টে। গণহত্যার বিচার করতে হবে। এই বর্তমান সরকারকে বলতে চাই, টাল বাহানা নয়, দেরি করা নয়, সমক্ষেপণ নয়, অনতি বিলম্বে এই খুনিদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত ভাইরা, যেটা বলেছিলাম, আবার অনেকের আওয়াজ আসছে। আমি সকলকে অনুরোধ করব, সকল দলকে অনুরোধ করব, ছোট বড়, ইসলাম, নন ইসলাম, সেকুলার সকল দলের প্রতি আহ্বান, 4টি-5টি পয়েন্টে ঐক্যবদ্ধ হই। 1, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ঠিক আছে? 2, টেকসই গণতন্ত্র, ঠিক আছে? 3, সুস্থ, অবাধ, সকলের জন্য নিরপেক্ষ নির্বাচন। 4, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। 5, একটি সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে উন্নত, শিক্ষিত, মার্জিত, নৈতিকতাপূর্ণ আর একটি বাংলাদেশ। এই 5টি পয়েন্টের ব্যাপারে যিনি যে দলই করেন না কেন, কারো দ্বিমত থাকার সুযোগ আছে? সুতরাং আজ বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল, সেকুলার, বাম, সকলের প্রতি আমার অনুরোধ, যারা রাজনৈতিক বুদ্ধিজীবী আছেন তাদের কাছে অনুরোধ, আসুন, আজ বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। এই সকল পয়েন্টে একটি জাতীয় ঐক্য আমরা গড়ে তুলব। বিভেদ নয়, এক অন্যের বিরুদ্ধে বক্তৃতা নয়, এক অন্যের সমালোচনা নয়। আজ প্রয়োজন জাতীয় ঐক্য। এই মৌলিক পয়েন্টে জাতীয় ঐক্যের আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আমরা সেইভাবে কাজ করছি। গত 2-3 দিনে আমাদের ছাত্রদের সাথে এক ধরনের বাদ বিতণ্ডা শুরু হচ্ছে, আপনারা দেখেছেন। এটা অশনি সংকেত। আমরা অনেক সময় বুঝি না, আমাদের উপর দূর থেকে ষড়যন্ত্রের চাকা ঘোরা। আমি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। কিন্তু তার আগে 18 সালের নির্বাচন হলে চলবে না, 14 সালের নির্বাচন হলে চলবে, 24-এর নির্বাচন হলে চলবে। কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারবিহীন নির্বাচন আবার আমাদেরকে সেই 24-18 14-এর অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। আমরা মনে করি জরুরি সংস্কার, এই সংস্কার শেষে যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়া
এই সরকারের প্রধান দায়িত্ব। সংস্কারের নামে যদি আপনি সময় ক্ষেপণ করেন, এটি জনগণ মেনে নেবে না। আমার সংস্কার মোটেই না করে নির্বাচন, এটিও বাংলাদেশের জন্য কল্যাণ করবে না। আমরা স্পষ্ট জামাত ইসলামের পক্ষ থেকে কতিপয় জরুরি নির্বাচনের পরে as early as possible একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করুন। এটাই দেশের জন্য মঙ্গলজনক এবং সমস্যার সমাধান। সম্মানিত ভাইরা, আরো কিছু কথা বলার ছিল, যেহেতু জুমা, আমি কথা না বলে জামাত ইসলামী বাংলাদেশে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়। আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান না? কে চান না? আপনারা মানুষকে বলবেন, দলগুলোকে বলবেন, সকল দলের কর্মীদের কাছে আমার অনুরোধ, আপনারা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান না? বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায় জামাত ইসলামী। সকলের অধিকার পাবে, নারী নারীর অধিকার পাবে, শিশু শিশুর অধিকার পাবে, সংখ্যালঘুরা তাদের অধিকার পাবে, সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার একটি বাংলাদেশ চায়। আপনারা একমত আছেন? শেষ কথা, একটি আদর্শ রাষ্ট্র বা ব্যক্তি ছাড়া এই দেশের মানুষের কল্যাণ সাধন করতে পারবে না। আসুন আমরা সেই লক্ষ্যে, একটি পরিবর্তনের লক্ষ্যে আমরা ব্যাপকভাবে পরিশ্রম করব এবং মানুষকে ঐক্যবদ্ধ করব। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র কাজ হবে না, কোন ষড়যন্ত্রকারী সফল হবে না। আমরা আবার দরকার লড়াই চালিয়ে যাব, আবার একটি স্বাধীনতার যুদ্ধ হবে, কিন্তু খুনি সন্ত্রাসীদেরকে, দুর্নীতিবাদদেরকে আর ক্ষমতায় আমরা আসতে দেব না, দেব না, দেব না। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। আমি ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে এই বিশাল সমাবেশে আপনারা আসছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আয়োজক যারা আছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।